থেকে বলছেন দাদা? আমি বলছি, আমি আদর্শ তিতুমির পত্রিকার সম্পাদক, উত্তর 24 পরগনা জেলা থেকে, ফর্টনাইটলি নিউজ পেপার, তার সম্পাদক আমি, সাংবাদিক ধৃতরাষ্ট্র দত্ত। অভিযোগটা আপনার বিরুদ্ধে রয়েছে যে উনি, ঠিক আছে, যে ছবিটাতে আপনাকে হস্তমৈথুন করতে দেখা যাচ্ছে, সেটা যদি আমার ফোনেও থাকে, সেখানে আমার সাথে কেউ নেই। আমি যদি আমার ঘরের মধ্যে কিছু করি, আমি যদি ভিডিও করি, তো এটাতে কি কোনো পাপ? না, আমি বলছি যে ধরুন আপনার আচ্ছা, এই যে তোমার স্বামী সূর্যশেখর, তিনি তোমাকে বিয়ে করার পরেও সে হস্তমৈথুন বা স্বমেহন যেটা বলো, আমার বলতে খুব খারাপ লাগছে, কিন্তু নিরুপায় হয়ে বলছি এটা তোমাকে, তুমি থাকার পরেও তোমার হাজবেন্ড এই কাজটা করতো। মানে যদি তার স্ত্রী না থাকতো, সে কোনো যৌবনপ্রাপ্ত যুবক হলে সে করতো, এটা স্বাভাবিক একটা ঘটনা। কিন্তু স্ত্রী থাকাকালীন সেই ছবি তুলে তারপর স্ত্রীকে পাঠানো, এই যে তোমার সাথে যে হয়েছে, যে উনি সম্মেলন করবেন তারপরে উনি করবেন, তা অপরাধ করেছেন উনি, সূর্যশেখর বাবু। মানে নিজের ধ্বজভঙ্গ বা নপুংসক যেটা ওকে বলো, এটাকে লুকিয়ে উনি করেছেন অন্যায়। সেখানে সেই অন্যায়টা তুমি প্রকাশ্যে এনেছো বলে আরো হাজারটা নারীকে যাতে না ঠকে সেটা প্রতিরোধ করার জন্য তোমার মুখ খোলা। উল্টো তোমাকে উকিলের চিঠি পাঠিয়ে তোমার বিরুদ্ধে কেসের ভয় দেখিয়ে তোমাকে দমিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। এটা বলা হচ্ছে যে ওর যে রেপুটেশন আছে সেটার মধ্যে প্রবলেম হচ্ছে, ওর ফ্যামিলি রিলেটিভ কলিগস নিয়ে প্রবলেম হচ্ছে। তো আমিও তো বিয়ে করেছিলাম, আমারও তো, আমি একটা আপনারা দেখছেন আদর্শ তিতুমির পত্রিকার সঙ্গে রয়েছি আমি ধৃতরাষ্ট্র। আজকে আপনাদেরকে আমরা আবার দেখাবো, আপনাদের মনে আছে তো, আমরা কয়েক কিস্তি ধরে কয়েকটা পর্বে দেখিয়েছিলাম যে হস্তমৈথুন বা স্বমেহন করার ফলে কিভাবে একটি তরুণীর সংসার ভেঙে একদম চুরমার হয়ে গেছে। আপনারা দেখেছিলেন এবং তোলপাড় হয়েছে সেই খবরটা নিয়ে। সেই খবরের পরিপ্রেক্ষিতে একজন আইনজীবী তিনি আমাদেরকে লিগ্যাল নোটিশ পাঠিয়েছেন। আইনজীবী লিগ্যাল নোটিশ পাঠাতেই পারেন, শ্রীরামপুর আদালত থেকে পাঠিয়েছেন, এতে আমাদের কোনো আপত্তি নেই। আমাদের যেখানে আপত্তি রয়েছে সেটা হচ্ছে যে এখানে যিনি আমাদের মানে যার হয়ে চিঠি পাঠিয়েছেন সেই সূর্যশেখর সরকার, সন অফ রাজশেখর সরকার অফ 332 পীরপুকুর রোড, পোস্ট অফিস শেওড়াফুলি, পিএস শ্রীরামপুর, ডিস্ট্রিক্ট হুগলি, পিন নাম্বার আছে। দেখুন, আমরা যে খবরটা দেখিয়েছিলাম আমাদের মনে হয়েছে যে একটা একেবারে তরুণী মেয়ে তানিয়া, সেই তরুণী মেয়েটার সংসারটা ভেঙে গেছে কেন না তার স্বামী হস্তমৈথুন বা সম্মেহন করে সেটাকে মোবাইল বন্দি করে রাখতেন, স্ত্রীর সাথে মিলন না করে, মেলামেশা না করে রাখতেন। সেই রকম ভিডিওগুলো আমাদেরকে দেখানোর পরে আমরা খুব চমকে গেছিলাম। একটা বাচ্চা মেয়ে অনেক আশা নিয়ে তার বাবা মা তাকে বিয়ে দিয়েছে। বাবা মা চাইলে তো মেয়েকে নিজের কাছে সারা জীবন রাখতে পারে, কেন স্বামীর কাছে দেয়? সংসার করবে, নতুন জীবন সূচনা হবে, নতুন ফুল বিকশিত হবে, সেই জন্যই তো বিয়ে দেয়। এখানে সেই আইনজীবী প্রথমে, দেখুন আমরা বলছি না, এই যে মেয়েটি তানিয়া সেন সরকার, অল্প বয়সী মেয়ে, তাকে এই আইনজীবী এবং এই সূর্যশেখররা মিলে, আইনজীবী বলছে যে তোমার কত বয়স হয়েছে, তুমি ছেড়ে চলে যাও, এর থেকে ভালো ছেলে পাবে, এই সমস্ত কথাবার্তাগুলো বলছেন। এটা কিন্তু রেকর্ডিং আমাদেরকে শুনিয়েছেন এবং রেকর্ড আমাদের কাছে আছে আইনজীবীর। একজন আইনজীবী, তার কাজ এটা নাকি যে একটা বাচ্চা মেয়ে তাকে বলছে তুমি এটা ছেড়ে চলে যাও? কেন বলবেন এই কথা? আইনজীবীর এটা কাজ। আপনারা শুনুন তো কি বলছেন এই তানিয়া বাচ্চা মেয়েটা, তরুণী বয়সীর মেয়ে। আচ্ছা বোন, তোমাকে নিয়ে এর আগে আমরা দুবার খবর করেছি। তোমার জীবনটা খুব বেদনাদায়ক জীবন, যে তুমি বিয়ের পরেও স্বামীর যে সুখ সেই সুখ তুমি পাওনি, এই জন্য তুমি মুখ খুলেছ। তো আজকে আবার তুমি আমাদের ফোন করে কেন ডাকলে? আজকে আমি দুপুরে আবার একটা নোটিশ পাই।
সূর্য লয়ার আমাকে নোটিশটা পাঠিয়েছে যে আমি যে সোশ্যাল মিডিয়ায় যে জিনিসটা আমি জানিয়েছি, সমাজকে যে জিনিসটা জানিয়েছি, সেই জিনিসটা যেন আমি, সেই ভিডিওগুলো যেন আমি ডিলিট করে দিই। আর সমাজে সবার কাছে, মানে যারা যারা দেখেছে তাদের কাছে ক্ষমা চাই। এটা আমাকে পাঠানোর পরই আপনাদের আমি আবার ফোন করে ডেকেছি, এই জিনিসটা আমাকে পাঠানো হয়েছে। এখানে দেখা যাচ্ছে তোমাকে 15 দিনের মধ্যে হুম, তুমি যে সত্যটা উত্থাপন করেছিলে, হুম, শ্বশুর বাড়িতে যে স্বামীর সুখ পাওয়া, তারপরে হচ্ছে শ্বশুর বাড়িতে অন্য লোক এসে তোমার গায়ে হাত দেওয়া, এই যে একটা দিক, এই দিকটা তুমি তুলে ধরেছিলে। হুম। তারপরেই তোমার কাছে এই নোটিশটা পাঠানো হলো। হ্যাঁ, নোটিশটা পাঠানো হয়েছে। এবার আমি এটাই জানাতে চাই, এতদিন আমি এটা বলিনি, যে আমি যখন লাস্টবার এটা আপনাদের কাছে শুধু আমি পার্সোনালি বলেছিলাম যে আমাকে লজে রাখা হয়েছিল, বাড়িতে ঢুকতে দেওয়া হয়নি। কিন্তু সেখানে গিয়ে আমি যখন কান্নাকাটি করি, হাতে পায়ে ধরি যে আমি শ্বশুর শাশুড়ি যদি আমাকে মেরেও ফেলে আমি তাও এখানেই থাকবো, এখানেই সংসার করবো, তখন আমাকে যিনি লয়ার, উনি মহিলা লয়ার একজন, উনি আমাকে বোঝাচ্ছেন যে তোমার বয়স কত। উনি আমাকে জিজ্ঞেস করলেন তোমার বয়স কত, কতদূর পড়াশোনা করেছো, তুমি এইসব জিনিস মাথা থেকে বার করে দিই, নতুন করে জীবন শুরু করো, ওদের দেখিয়ে দাও। এটা কার আইনজীবী বলেছিল? আমার হাজবেন্ডের আইনজীবী। আচ্ছা, আজকের যে তোমাকে নোটিশটা পাঠিয়েছে উনি সেই আইনজীবী পাঠিয়েছেন, উনিই কি পাঠিয়েছেন। নাম তার, দেখো তো। সঙ্গীতা নাগ। আচ্ছা, উনি যে তোমাকে এর আগে বলেছিলেন যে তুমি কোন ক্লাসে পড়ো, তুই বা কি করিস, এই যে তোমার তথ্যপঞ্জি চেয়েছিল, তারপরে চাওয়ার পরে শেষ সময় উনি তোমাকে কি বলতে চেয়েছিলেন? সেই সময় ওনার একটাই কথা যে মিউচুয়ালি ডিভোর্সটা যেন করে নি। ইভেন উনি পার্সোনালি আমার বাবা মাকেও ডেকে পাঠান ওনার চেম্বারে। বাবা মাকে বলেছিলেন যে তাড়াতাড়ি ডিভোর্সটা যেন হয়ে যায়, মিউচুয়ালি ডিভোর্সটা যেন হয়ে যায়, সব থেকে ইজিয়েস্ট ওয়ে ওটাই, 6 মাসের মধ্যে হয়ে যাবে। তার জন্য আমার বাবা মা যখন বলেছিল যে আমার মেয়ের জীবনটা কি হবে, মেয়ের লাইফের ড্যামেজটা কে দেবে, তখন ওই ম্যাডাম মা বাবাকে বলেছিল ঠিক আছে 5-6 লাখ টাকা দিয়ে দেওয়া হবে, আপনি সাইনটা করে দিন। কিন্তু আমার নামে তো পুরোটাই মিথ্যা অ্যালিগেশন দেওয়া হয়েছে। আমি সমস্ত তথ্য আমি কোর্টের কাছে জমা, মানে আমি বিভিন্ন উচ্চ প্রশাসনিক মহলে আমার সমস্ত ডকুমেন্ট আমি জমা করেছি, যে অর্ডারটা পাঠিয়েছিল সেইটার সাথে জমা করেছি। তো আপনারা তো মিডিয়া মানেই তো প্রশাসনের চতুর্থ স্তম্ভ, তো আমি তো বেশি প্রেফারেন্স এটাকেই করি, যাতে আমি এটাই চাই, সমাজকে এটাই বলতে চাই। আমি চাইলে নিজের মুখটাকে ব্লার করে দিতেই পারতাম, কিন্তু আমি করতে চাইছি না, জাস্ট বিকজ অফ এরকম ছেলেদের রূপ আরো সমাজের কাছে ফুটে উঠুক, যে এরা কিরকম বিকলাঙ্গ মানে মানসিকতার, যে একটা বউ বাড়িতে থাকাকালীন এরকম অশালীন আচরণ, অশালীন ভিডিও করা, তারপর তাকে উল্টে সেই ভিডিওগুলো যাতে বাইরে লিক না হয় তার জন্য আমাকে বাড়ি থেকে মিথ্যে করে বার করে দেওয়া, বাড়িতে ঢুকতেও দেয়নি। আমি এটাই চাই যে আমার যা ক্ষতি হয়েছে সমাজের জন্য আর এই ছেলেটির দ্বারা আর কোনো মহিলার বা আর কোনো মেয়ের ক্ষতি না হোক, এটাই আমি চাই। আচ্ছা, তোমার স্বামীকে যা ছবিতে দেখা যাচ্ছে তাতে খুব সুন্দর স্মার্ট লাগছে। রেপুটেশন দেখুন, একটা কথা হচ্ছে তুমি কি স্মার্টনেস দেখে বিয়ে করেছিলে? না, স্মার্টনেস দেখে বিয়ে করিনি। বিয়ের আগে আমাদের ওই একবারই যেরকম অ্যারেঞ্জ ম্যারেজে যেরকম হয় বাড়িতে দেখতে আসা, বাইরে আমাদের সেরকম ভাবে কোথাও দেখতে যাওয়া বা কথা বলা কিছু হয়নি। ফোনে যেটুকু কথা হতো, স্মার্টনেস তো আর ফোনে বোঝা যায় না। আচ্ছা আচ্ছা আচ্ছা, এইটুকুই। তাহলে এটা শরীরের উপরে স্মার্টনেসটা দেখা যাচ্ছে ছবিতে। হ্যাঁ, ভিতরে এবার একটা মানুষকে ততক্ষণই চেনা যাবে না যতক্ষণ 4 দেওয়ালের মধ্যে সেই মানুষটার সাথে থাকা যাচ্ছে। সেই মানুষটার বাইরের রেপুটেশন, আমরাও বিয়ের আগে খোঁজ খবর নিয়েছিলাম, বাইরের রেপুটেশন ওয়েল অ্যান্ড গুড, ভীষণ ভালো, সবাই ভালো বলেছিল পাড়ায়, কিন্তু ভিতরে তো আমি ঢুকে দেখেছি না ভিতরে কি বিষটা, সেটা আমি অত্যাচার সহ্য করেছি। আচ্ছা, তোমাকে বিয়ে হলো, তোমার সঙ্গে বিয়ে হওয়ার পরে তারপরে তুমি যে ভিডিও ক্লিপিংস গুলো আমাদের দিয়েছো, 6 মাস পরে আমি প্রথম, মানে সত্যি কথা বলতে 6 মাস আমরা খুব ভালো ছিলাম, আমি এখনো স্বীকার করবো না, 6 মাস ভীষণ ভালো ছিলাম, আমি খুব হ্যাপি ছিলাম ওর সাথে। 6 মাস পর থেকে ওর আস্তে আস্তে এই রূপটা দেখতে পাই, যে হঠাৎ করে বাথরুমে ফোন নিয়ে যাওয়া। তখন আমি ভাবতাম হ্যাঁ এখনকার দিনে সবাই বাথরুমে ফোন ইউজ করে। আচ্ছা, একটা জিনিস জিজ্ঞাসা করছি, তুমি আমার ছোট বোনের মতো, তাও জিজ্ঞাসা করতে হচ্ছে, এই যে 6 মাস যে তুমি সংসার করেছিলে, সেই সংসারে একজন স্বামীর কাছ থেকে স্ত্রীর যা প্রাপ্য, তারা শুধু খাওয়া দাওয়া গয়না নয়, মানে শারীরিক যে মিলন, সেই মিলন কি মানে হয়েছিল?
যদি পার্সেন্টেজ হিসাবে বলতে পারি তাহলে 100%-এর মধ্যে হয়তো 30%। তুমি তৃপ্ত ছিলে না? না মানে ওর আচরণ স্বাভাবিক ছিল না, ওর আচরণ মানে আর বাকি আমার তো অনেক বন্ধু বান্ধবেরই বিয়ে হয়েছিল, ওর আচরণ স্বাভাবিক নয়। ও তাহলে মানে তুমি 6 মাস মানে সবটা সহ্য করে যাতে সংসারটা না ভাঙে। হ্যাঁ, আমি প্রথম ভাবতাম হয়তো যেহেতু অ্যারেঞ্জ ম্যারেজ, দুজনকে চেনার জন্য তো একটা টাইম দিতে হয়, সেই টাইমটা দিয়েছিলাম। তারপরে বুঝলাম না, এটা কিছু তো একটা ব্যাপার আছে, ব্যাপারটা এই জিনিসটা দিয়ে আমি বুঝলাম। এখন আমি এই জিনিসটা বুঝতে আচ্ছা, পারছি। তোমার একটা কান্নার অডিও শুনছিলাম, তুমি শোনাচ্ছিলে আমাদের, খুব কাঁদছো হাউমাউ করে। হ্যাঁ, আমি যেদিনকে আমাকে বাড়িতে ঢুকতে দেওয়া হয়নি, আমি এটাও মেনশন করছি, কোর্টে বলা হয়েছে ও যে আমার নামে মামলাটা করেছে, একটা লাইনে লেখা আছে যে ওরা নাকি রিকোয়েস্ট করেছিল আমাকে থাকার জন্য, কিন্তু আমি নাকি থাকতে চাইনি, কিন্তু সম্পূর্ণ ভুল। সেই রেকর্ডটা আমি খুঁজে পেয়েছি। সেই রেকর্ডটার মধ্যে আমি হাতে পায়ে পড়েছি, আমার ভাই, বাবা, আমার মাসিমণি যারা যারা গেছিল, আমাদের লজে রাখা হয়েছিল, বাড়িতে পর্যন্ত ঢুকতে দেওয়া নেই, গেটে তালা দিয়ে দিয়েছিল, যাতে পাড়ার ওদের রেপুটেশন ঠিক থাকে, যাতে পাড়ায় কেউ জানতে না পারে ওদের সাথে কি হয়েছে, মেয়েটার সাথে কি হয়েছে। আচ্ছা, তো এই তোমার হাজবেন্ড কি তোমার আগে কারোর সাথে কোনো মানে? হ্যাঁ, আমার হাজবেন্ডের মুখেই আমি শুনেছিলাম ওর একটি জায়গায় বিয়ে ঠিক হয়েছিল, সেই বর্ধমানে কোনো একটা জায়গায় বিয়ে ঠিক হয়েছিল, সেই মেয়েটিও নাকি ওকে ছেড়ে দিয়ে চলে গেছে। তো এখন বুঝতে পারছি সেটা কি মানে বিয়ে হয়ে গেছিল না? বিয়ে বলতে বিয়ে ঠিক হয়েছিল। তাহলে তখন তাহলে মেলামেশা করতে যাতায়াত ছিল, দুজনের বাড়িতে যাতায়াত ছিল। ও, তাহলে ওইখানেও ধরে ফেলেছিল প্রথমে? হ্যাঁ, যে সুযোগটা তুমি পাওনি। হ্যাঁ, মেয়েটার বাড়িতে যাতায়াত ছিল, মেয়েটার মানে একে অপরের বাড়িতে যেত, কথাবার্তা হতো, ওদের বিয়ে ঠিক হয়েছিল। ইভেন আমি এটাও ওর মুখ থেকে জানতে পেরেছি যে বছরে আমি বিয়ের পরে এটা জানতে পেরেছি, যে বছরে আমার বিয়েটা ঠিক হয়েছিল, যে মাসে বিয়েটা হয়েছিল ওই মাসে ওদের বিয়ের ডেট ফাইনাল হয়েছিল, কিন্তু মেয়েটা পরবর্তীকালে নাকি কিছু জানতে পেরে বিয়েটা ভেঙে দিয়েছিল। আচ্ছা, তোমাকে যে মানে ওই মেয়েটা তো ভেঙে দিল, তো সেটা তো পরিষ্কার হলো যে তার এই এটা ছিল একটা। হ্যাঁ, মেয়েটা জানতে হয়তো ত্রুটি ছিল, মেয়েটা বুঝতে পেরেছিল, তাই মেয়েটা বিয়েটা ভেঙে দিয়েছিল। আচ্ছা, এইবার এখন তো এরকম একটা পরিস্থিতি হয়েছে, দেখো তুমি এতটা নির্যাতিত হয়েছো, স্বামীর সুখ পাওনি, তারপরে তোমার হাউমাউ করে কান্না শুনলাম। আমার সব থেকে এটাই অবাক লাগলো যে ওখানে আমার ভাই আর বাবা ছাড়া বাকি সবাই মহিলা ছিল, ঠিক আছে। তার মধ্যে যে মহিলা লয়ারটি ছিল, ওনার লয়ার মানে আমরা ডিভোর্স কেস করতে গেছি, মানে হ্যাঁ তুমি ডিভোর্স দিয়ে দাও, এটা মানে নয়। এটা মানে হচ্ছে মিউচুয়াল একটা আন্ডারস্ট্যান্ডিং, এক জায়গায় বসে কথা বলা, সম্পর্কটাকে জোড়ানোর চেষ্টা করানো। উনি সেটা না করে উনি আমাকে প্রথমেই বলেছিল, কেন দেখছো এইসব, তুমি ছেড়ে দাও না, বাদ দাও। আচ্ছা, এই যে আইনজীবীর এইরকম একটা রূপ, ইভেন আমার ভাইকে এটাও বলেছে, আজকে যদি তোমার দিদিকে তুমি নিয়ে যাচ্ছ, সূর্য তো অনেক উঁচু লম্বা, তোমার দিদি তো একটু মানে ওর থেকে হাইট শর্ট, যদি বাড়িতে গিয়ে ওর মাথা ফেটে যায় বা কিছু হয়, তাহলে সেই দায়িত্বটা কে নেবে। আচ্ছা, বলছি যে এই যে আইনজীবীর একটা স্বরূপ, যেটা দেখা যাচ্ছে যে আইনজীবী তার নিরপেক্ষতার সাথে মক্কেলের হয়ে মামলা লড়বেন, কিন্তু মামলার বাইরে একটা সালিশি সভা করে সেখানে তোমাকে এরকম ভাবে বলা হচ্ছে তুই চলে যা, ছেড়ে দে, এইটা তুমি কিভাবে দেখো? মানে তুমি তো একটা শিক্ষিত মেয়ে মানুষ, তো আইনি পেশাটাকে খুব শ্রদ্ধা সম্মান করে। হ্যাঁ, অবশ্যই। তো সেখানে একজন আইনজীবী, সে হতে পারে ওনার পক্ষের আইনজীবী, কিন্তু সে এসে এটা কিভাবে তোমাকে বলছেন যে তুই এখান থেকে? আমি ওনার থেকে এটা আশা করিনি। আমি হয়তো ভেবেছিলাম উনি কিছুটা মিটমাটের, আমি এটা আশা করেছিলাম ওনার থেকে, ওই সঙ্গীতা ম্যামের থেকে আশা করেছিলাম উনি হয়তো মিটমাট করিয়ে দেবেন, উনি হয়তো বোঝাবেন। আমি ওনার কাছে অনেকবার রিকোয়েস্ট করেছিল, সূর্যকে একটু বোঝাও, হাতে পায়ে পড়েছিলাম ওনার, কিন্তু লাস্টে যে উনি এই জিনিসটা করবেন আমি ভাবতে পারিনি। উনি আমাকে উল্টো বোঝাচ্ছেন, ছেড়ে দাও। মানে এখনকার দিনে এগুলো খুব নর্মাল। আরে এখনকার দিনে এগুলো নর্মাল হলে আমি যে এই জিনিসটাকে মানতে হবে, আমাকে এই পথে চলতে হবে, এটার তো কোনো মানে। তোমার বিয়েটা কি দেখাশোনা করে হয়েছিল? অ্যারেঞ্জ ম্যারেজ। তোমার বাবা কি করতেন? বাবা পুলিশ ডিপার্টমেন্টে ছিল। এটা একবার তুমি বলেছো এর আগে। আচ্ছা, বিয়েতে কি কি দিয়েছিলে? মানে বিয়েতে বিয়েকে কি তোমাকে ধরো যেমন এমনি কি তোমাকে দেখে বিয়ে করে নিয়েছিল, না সামগ্রী যেগুলো? না, ওরা কিছু ডিমান্ড করেনি, আমার বাবা আমাকে যেটা দিয়েছিল সেটাই। আচ্ছা, আরেকটা জিনিস, মানে তোমাকে কি বিয়ে করার জন্য খুব তাড়াহুড়ো ছিল? মানে আমার আগস্ট মাসে আমার সম্বন্ধ দেখা হয়েছিল, ফেব্রুয়ারির মধ্যে ওরা বিয়ে করেছিল, তাড়াহুড়ো ছিল। মানে তোমাকে বোঝার বা জানার সময় দেয়নি সূর্য? না, ইভেন ফার্স্টে আমার মা বাবা বলেছিল, ওর মা বাবার সাথে কথা বলেছিল কি এখন একটু জানুক, দুজনকে চিনুক, একটু বাইরে মানে
দেখা করুক, তো সেইটা ওর মা এলাও করেনি। মেলামেশা করতে না, দেয়নি? দেয়নি, একেবারেই দেয়নি। আচ্ছা, আরেকটা জিনিস তুমি বলছিলে যে তোমার গায়ে, তোমার শ্বশুর বাড়িতে তোমার স্বামীর বা শ্বশুর যে গাড়ির ড্রাইভার আছে সে তোমার গায়ে হাত দিত, এটা কেন? এটা আমি বহুবার, দেখুন আমার তো বাড়িতে চেনা, মানে আমার শ্বশুর বাড়িতে ফার্স্ট আমার চেনা পরিচিত হচ্ছে আমার হাজবেন্ড। উনি আমার বন্ধু, উনি আমার সবকিছু ছিলেন। আমি যখন এই ব্যাপারটা আমার কাছে স্বাভাবিক বলে মনে হয়নি যে একজন বাড়ির, ওনাকে যখন বলতাম উনি আমাকে একটাই কথা বলতো, উনি তোমার দাদার মতো, তুমি এটা মেনে নিতে হবে। আর যদি মেনে নিতে না পারো, ইভেন একটা ভিডিও ক্লিপে এটাও আছে যে আমি বিয়ের পর চাকরি ছাড়ার পর যখন দেখছি, সূর্য বলেছিল যে তুমি চাকরি টাকরি ছেড়ে দাও, আমার বাইরে জব কানাডা চলে যাওয়ার কথা হয়েছিল, আমি যদি কানাডা না যাই তাহলে তুমি আবার চাকরি করো। আমি যখন পরে একটা ইন্টারভিউ দিয়ে চাকরি, মানে ইন্টারভিউটা ক্র্যাকও করি, তখন আমাকে বলা হয়েছিল তুমি যদি চাকরিতে যাও তাহলে ওই উজ্জ্বলকে এই বাড়িতে এনে রাখবো। কেন? আমি উজ্জ্বলকে ভয় পেতাম। আচ্ছা, তুমি আরেকটা ঘটনা বলছিলে যে তোমার শ্বশুর মশাইকে তোমার শাশুড়ি মা নাকি মানে খুব হ্যাঁ, দাপিয়ে রাখতো, মানে ধমক চমক দিয়েছিল, উনি নাকি চোখের নিচে বা কোথাও লুকিয়ে পড়েছিল এরকম? হ্যাঁ, দমিয়ে, সবসময় দমিয়ে রাখতো। মানে আমার শ্বশুর বাড়িতে আমার শ্বশুরের কোনো কথা চলে না, শাশুড়ির কথা শেষ কথা। শাশুড়ির কথা, আর এই যে বাইরের যে লোকটা আছে, বাইরের শাশুড়ি আর ড্রাইভার, মানে সমস্ত ডিসিশন, মানে একটা ছোট্ট থেকে ছোট্ট ডিসিশন আমার বলতে খুব লজ্জা লাগছে, আমরা বিছানায় কোন দিকে মাথা করে শোবো সেই ডিসিশনটা বাড়ির ড্রাইভারকে নিতে হতো। তাহলে আমার হাজবেন্ডের কি মেরুদণ্ড আছে? আচ্ছা, তোমার কি মনে হয় এটা যদি আরো তদন্ত করা হয়, আর অনেক কিছু অন্তর তদন্ত করা হয়, অনেক কিছু বেরোবে, যাতে না বেরোয় সেই জন্য আমাকে সরিয়ে দেওয়া হয়েছে, অনেক কিছু বেরোবে। আচ্ছা, তুমি এখন এই তোমার তো নোটিশ আসলো, হ্যাঁ, এবার তুমি কি চাইছো? না আমি ডিলিট করতে চাইছি না। আমি কেন ডিলিট করবো? এখানে আমার তো কোনো অন্যায় নেই। আমি সমাজকে জাস্ট জানালাম যে এই জিনিসগুলো আমার সাথে ঘটেছে। ফার্দার এই জিনিসগুলো যেন ওদের যে রেপুটেশন, ওদের যে মুখোশটা আমি সমাজের কাছে খুলে দিতে মানে আর চাইছি, কোনো মেয়ের যাতে জীবন নষ্ট না হয়, জীবনটা নষ্ট না হয়, আমি কারণ এটাই চাই। মানে আবার যদি কাউকে বিয়ে করে সে তো একই তোমার মতনই অবস্থা হয়তো হবে। করবে, হয়তো করবে। আচ্ছা, তোমার স্বামীকে আমরা ফোন করেছিলাম, আমরা এবারে শোনাবো, কারণ অনেক দর্শক লিখছেন যে আপনারা ওনার সঙ্গে একটু কথা বলুন। তা আমরা কথা বলেছিলাম, সেখানে যে তুমি ভিডিও ক্লিপিংস গুলো দিয়েছো আমরা সেটা উল্লেখ করেছিলাম। তো উনি তখন বলছেন যে হ্যাঁ দেখুন আমি তো এটা করেছি, অন্য কোনো মহিলা কি সেখানে ছিল? এবার আরেকটা কথা হচ্ছে, আমি তো বাড়িতে ছিলাম না উনি যখন এই ভিডিওগুলো করেছেন। আমি সেই সময় আমার মানে আমার বাপের বাড়িতে এসেছিলাম। উনি ভিডিও ক্লিপগুলো, ঠিক আছে, ওনাকে যখন আমি ক্ল্যারিফিকেশন চেয়েছিলাম যে এগুলো কেন করেছিল, সেটার আমার উত্তর দিতে পারিনি। আর এটা বলেছিল আমি তোমাকে উত্তর দিতে বাধ্য নই, আমি কেন তোমায় দেবো উত্তর। তাহলে এই যে ভিডিওটা করে কাউকে পাঠায়নি, কি গ্যারান্টি আছে? কাউকে পাঠিয়েছে ডেফিনেটলি। না এরকম ভিডিও আমি মানছি, মানে ছেলে হয়ে এই জিনিসটা করছে, কিন্তু ছেলেটি যদি অবিবাহিত থাকতো এটা করতো, ইটস ভেরি, মানে এটা নর্মাল ছিল, কিন্তু একটা বিবাহিত পুরুষের এটা করা ইটস নট নর্মাল থিং। আচ্ছা, কোথাও বাইরে বেড়াতে গেলে সেখানে নাকি তোমার সঙ্গে তোমার স্বামীকে না থাকতো না। ইভেন আমি একটাই ট্রিপ করেছিলাম, আমার শ্বশুর শাশুড়ি হাজব্যান্ড আমি 4 জন মিলে গেছিলাম। তো সেখানে গিয়ে আলাদা রুমে থাকা হয়েছিল, ওটা বোধহয় সম্ভবত পেলিং না কোথাও, আমার এক্স্যাক্টলি। তোমাকে আলাদা থাকতে হয়েছে? আমি একা? আলাদা একটা রুমে, ও আলাদা রুমে। মানে ওর মা বাবার সাথে? হ্যাঁ। আর তুমি আলাদা? আলাদা। আমি যখন ব্যাপারটা জানতে চেয়েছিলাম যে এই জিনিসটা কেন হবে, এটা তো নর্মাল নয়, আমি তো বিবাহিত, আমি তো আমার বিয়ে করা বউ, তো আমি তোমার সাথেই থাকবো, এটা খুব স্বাভাবিক। না আমার মায়ের তো 2 বছর আয়ু আছে, 2 বছর পর আমার মা মারা যাবে, তো আমি এখন মাকে টাইম দিতে হবে। এই যে তোমার স্বামী সূর্যশেখর, তিনি তোমাকে বিয়ে করার পরেও সে হস্তমৈথুন বা স্বমেহন যেটা বলো, আমার বলতে খুব খারাপ লাগছে কিন্তু নিরুপায় হয়ে বলছি এটা তোমাকে, তুমি থাকার পরেও তোমার হাজবেন্ড এই কাজটা করতো। মানে যদি তার স্ত্রী না থাকতো, সে কোনো যৌবন প্রাপ্ত যুবক হলে সে করতো, এটা স্বাভাবিক একটা ঘটনা। কিন্তু স্ত্রী থাকাকালীন সেই ছবি তুলে তারপর স্ত্রীকে পাঠানো, এই যে তোমার সাথে যে হয়েছে, যে উনি সম্মেলন করবেন তারপরে উনি করবেন, তা অপরাধ করেছেন উনি সূর্যশেখর বাবু, মানে নিজের ধ্বজভঙ্গ বা নপুংসক যেটা ওকে বলো, এটাকে লুকিয়ে উনি করেছেন অন্যায়। সেখানে সেই অন্যায়টা তুমি প্রকাশ্যে এনেছো বলে আরো 1000টা নারীকে যাতে না ঠকে সেটা প্রতিরোধ করার জন্য তোমার মুখ খোলা। উল্টো তোমাকে উকিলের চিঠি পাঠিয়ে তোমার বিরুদ্ধে কেসের ভয় দেখিয়ে
তোমাকে দমিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। এটা বলা হচ্ছে যে ওর যে রেপুটেশন আছে সেটার মধ্যে প্রবলেম হচ্ছে, ওর ফ্যামিলি রিলেটিভ কলিগস নিয়ে প্রবলেম হচ্ছে। তো আমিও তো বিয়ে করেছিলাম, আমি একটা মেয়ে, আমারও তো সমাজে আমার তো সবকিছু শেষ হয়ে গেছে, লাইফে তো আর কিছু বাকি নেই। আমার গায়ে যে কলঙ্কটা লেগেছে সেটা তো ওরা ধুয়ে মুছে দিতে পারবে না। ইভেন আমার এটা মানে এখন মনে হয় না, আগেও মনে হতো, আমার শাশুড়ি সবটা জানতো, উনি জেনে বুঝে এই কাজটা করেছেন। কতদিন তুমি সংসার করেছো? 1.5 বছর। আচ্ছা, 1.5 বছর তুমি সংসার করলে, আমরা দেখি স্বাভাবিকভাবে যে ছেলে মেয়েদের নতুন বিয়ে করার পরে 1 বছর বা 1.5 বছরের মধ্যে একটা সন্তান মানে সম্ভব হয়, বেশিরভাগটা দেখা যায়, অনেক ক্ষেত্রে হয় না, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই হয়। তো তোমার ক্ষেত্রে না হওয়ার কারণ কি এইটাই, এই যে সম্মেলন আর হস্তমৈথুন? একদম এটাই। তো তুমি তো ধরো একটা নারী, অনেক অত্যাচার অবিচার সহ্য করলে, তোমাকে এই যে একটা সঞ্চিতা ম্যাডাম আইনজীবী, সঙ্গীতা ম্যাডাম আইনজীবী, তিনি প্রথমে চেষ্টা করলেন তোমাকে ওখান থেকে বুঝিয়ে ভাগিয়ে দেওয়ার জন্য। তারপর যখন তুমি ভাঙলে না, সত্য কথাটা যখন তুমি প্রকাশ্যে আনলে যে তোমার প্রতি কিভাবে নির্যাতন হয়েছে, কারণ একটা মেয়ে তার বাবা মা চাইলে কিন্তু মেয়েটাকে বাড়িতেই রেখে দিতে পারে, কারণ একটা মেয়েকে বাবা মা খাওয়াতে পারে, তাহলে মেয়েটাকে বিয়ে দেওয়া হয় কেন? তোমার কি মনে হয়? যাতে সুখে সংসার করতে পারি, পরবর্তী প্রজন্ম একটা পৃথিবীতে আনা যেতে পারে, সেই জন্যই। স্বামী সুখের জন্য? একদম, অবশ্যই। তাহলে এখানে তোমার ক্ষেত্রে ব্যতিক্রম হচ্ছে, উপরন্তু এটা বলা হচ্ছে আমাকে সমস্ত ভিডিও ডিলিট করতে বলা হচ্ছে। আমি তো ভিডিও ডিলিট করবই না। আমি তোমাদের এই কারণেই আপনাদের আমি ফোন করে আজকে ডেকেছি যে মিডিয়া হচ্ছে গণতন্ত্রের 4র্থ স্তম্ভ। তো আমি এখানে যতবার মানে তোমাদের কাছে হেল্প চেয়েছি ততবার আমি হেল্প পেয়েছি। আমি তোমাদের মাধ্যম দিয়ে বিভিন্ন প্রশাসনে জানিয়েছি। তো আমি এখন যতটা এগিয়েছে আমি এখান থেকে পিছপা হব না, আমি ডিলিট করব না। আমি আরো মানে বাকি সমাজের যে কটা মেয়ে আছে, আমি এই ছেলেটিকে পার্টিকুলার সূর্যশেখর সরকারকে দেখিয়ে বলতে চাই, এই ছেলেটির থেকে সাবধান। আমার যা ক্ষতি হয়েছে, ভবিষ্যতে যেন কোনো মেয়ের ওর বা ওর ফ্যামিলির দ্বারা ক্ষতি না হয়, আমি এটার জন্যই ভিডিওটা করা। কেন মানে সূর্যশেখর যাতে আর কোনো মেয়েকে ফাঁসাতে না পারে কেন? এটা তো একটা খুব অনেক বড় দামি কথা বলেছো, কেন? অবশ্যই ওর মানসিক বিকৃতি আছে 1 নম্বর, দ্বিতীয়ত ওর যে সেক্সুয়াল একটা প্রবলেম আছে। তোমার কাছে যে ভিডিও ক্লিপিংস আছে ওটা দেখে মনে হয় হস্তমৈথুন বা সম্মেলন ওটা সাধারণ ভিডিও নয়। ভিডিওটা যদি কেউ যদি দেখে, প্রপারলি দেখে, ভিডিওটা হস্তমৈথুনটা স্বাভাবিক ভিডিও নয়। দেখো, একজন নারী তোমার মতন এরকম সাহসী নারী, আমরা তো সাংবাদিকতা করি, আজকালকার এইরকম ভাবে কেউ মুখ খোলে না। তুমি যেভাবে মুখ খুলছো এবং আরো 10টা নারীকে বাঁচানোর চেষ্টা করছো, তো আদালতে যে লড়াই হবে সেই লড়াইয়ের জন্য তুমি প্রস্তুত আছো? আচ্ছা, দেখুন, এবার আমরা এই পর্বে আপনাদেরকে যেটা শোনাতে চাই, অনেকেই আমাদের বলেছিলেন যে আপনারা এক পক্ষ কথা বলেছেন আর এক পক্ষের থেকে শোনেননি। তখনই আমরা বুঝতে পেরেছি মানুষ কিন্তু এটাকে একটা সামাজিক সমস্যা হিসেবে নিয়েছেন। কারণ এই তরুণ বয়সে ছেলে মেয়েরা এই ধরনের হস্তমৈথুন বা সম্মেলন, এখন নানান প্রযুক্তি বেরিয়ে গেছে, সেক্স টয়। আমরা দেখেছি একটা মন্ত্রী ধরা পড়ার পরে তার ঘর থেকে সেক্স টয় উদ্ধার হয়েছে। কয়েকদিন আগে একজন পুলিশ অফিসারের হাতে গুলি লাগলো চণ্ডীতলায়, হুগলির, সেখানে তার গাড়িতেও নাকি সেক্স টয় ছিল। এখানে ঘটনাটা সম্পূর্ণ ভিন্ন হয়েছে। এই তানিয়া সেন সরকার, যে তার বাবা কিন্তু একজন পুলিশ অফিসার ছিলেন, তিনি মেয়েকে এইরকম সূর্যশেখর সরকার যেরকম চেহারা, দেখুন আপনারা, একেবারে মানে ভালো একটি ছেলে, তার সাথে বিয়ে দিলেন। আপনারা অনেকেই বলেছিলেন কেন কথা বলে, আমরা কিন্তু অনেক আগেই খবর করার আগেই কিন্তু আমরা তার সঙ্গে কথা বলে রেখেছিলাম। কারণ আমাদের তিতুমির যে খবর করে আপনারা জানবেন, সেটা কিন্তু কখনো দুপক্ষ থেকে যাচাই না করে না। আমরা তখন শোনাইনি ওর কথা, কিন্তু আজকে আমরা শোনাচ্ছি আপনাদেরকে যে তার সঙ্গে আমরা ফোনে কথা বলেছিলাম, সে কিন্তু নিজে স্বীকার করছে। আমরা যখন বললাম যে আপনার স্ত্রী এই ধরনের ভিডিও আমাদেরকে দেখিয়েছে, ও তখন নিজে বলছেন
যে ভিডিও তো আপনাদের দেখিয়েছে, কিন্তু ওখানেকার অন্য কোনো মহিলাকে দেখা গেছে সেটা কিন্তু ওর স্ত্রীও অভিযোগ করেনি। স্ত্রী বলেছেন যে এই ধরনের তিনি তার সঙ্গে শারীরিক মিলন, ঘুরতে গেছেন পাহাড়ে, নতুন স্বামী স্ত্রী, ঘুরতে গিয়ে স্ত্রীকে আলাদা ঘরে রাখা হয়েছে, স্বামী আলাদা ঘরে থাকছেন। তো এটা একটা খবর নয়? এই যে এটা তো মানুষকে সচেতন করা দরকার। যদি আমরা এটা সচেতন না করি তাহলে এই সূর্যশেখর সরকারের ফাঁদে তো আরেকটা মেয়ে পড়বে, সেই মেয়েটার জীবনও তো নষ্ট হবে। তো সেই জন্য কিন্তু এই আইন আদালতের চিঠি পাঠিয়ে আমাদের ভয় দেখানোর চেষ্টা করলে আমরা কিন্তু থামবো না, আমরা থামবো না। শুনুন, যে আইনজীবী আমাদের পাঠিয়েছেন তার নিজের মক্কেল বলছেন এ কথা, যে হ্যাঁ আমার ছবি দেখা গেছে কিন্তু অন্য কোনো মহিলার ছবি দেখা গেছে, তাহলে তিনি যে হস্তমৈথুন বা সম্মেলন করেন এটাই তো প্রমাণ হচ্ছে। দেখুন তিনি কি বলছেন, আগে শুনুন। সূর্যশেখর বাবু, কে বলছেন? আমি আদর্শ তিতুমির পত্রিকার সম্পাদক সাংবাদিক ধৃতরাষ্ট্র দত্ত বলছিলাম। আদর্শ তিতুমির পত্রিকা। ওকে, রিগার্ডিং বিষয়টা হচ্ছে যে আপনার স্ত্রী একটা অভিযোগ করেছেন। ওকে, আপনার স্ত্রী একটা অভিযোগ করেছেন যে আপনার স্ত্রীকে নির্যাতন করে বাড়ি থেকে বের করে দেওয়া হয়েছে এবং কিছু আপনার যে মোবাইল ফোন, সেই মোবাইল ফোন থেকে উনি কিছু ছবি পেয়েছেন, সেই ছবি দেখার জন্য ওনার উপর এই নির্যাতন ভিডিও। আচ্ছা, তো এখন বিষয়টা হচ্ছে যে দেখুন, আমাদের কাছে যদি কোনো খবর আসে আমাদের তো দুপক্ষই কথা বলতে হয়। তো যেহেতু আমরা এই ভিডিওটা বা এই খবরটা আমাদের কাছে এসছে, তো সেই ভিডিওগুলো, তো সেই জন্য আপনার সঙ্গে আমাদের কথা বলা খুব জরুরি দরকার। এই জন্য আপনাকে ফোন করলাম। আপনি যদি কোথা আপনি থেকে মনে করেন বলছেন যে- বললেন? হ্যাঁ হ্যাঁ বলুন। আপনি কোথা থেকে বলছেন দাদা? আমি বলছি আমি আদর্শ তিতুমির পত্রিকার সম্পাদক, উত্তর 24 পরগনা জেলা থেকে, ফর্টনাইটলি নিউজ পেপার, তার সম্পাদক আমি সাংবাদিক ধৃতরাষ্ট্র দত্ত। আচ্ছা, তো- দাদা আমার মনে হয় যে আপনার বেটার হবে আমার লয়ারের সাথে কথা বলা, তাই না? লয়ারের সঙ্গে? হ্যাঁ, বিকজ আপনি যে কথাটা বলছেন তো এটা তো আমি কি বলবো বলো, না না, মানে আপনি এটা ছাড়াও আপনি তো লয়ারের সাথে কি বিষয়ে কথা বলবো? না, মানে আমার তো মনে আপনার হয় সেটাই আপনার better তো হবে, তাই অভিযোগটা না? তো আপনার বিরুদ্ধে উঠেছে। ওকে, অভিযোগটা যেহেতু আপনার বিরুদ্ধে রয়েছে, হুম, সে লয়ারের সঙ্গে কথা বলা যেতেই পারে, কিন্তু যেহেতু অভিযোগটা আপনার বিরুদ্ধে রয়েছে যে উনি আপনার কিছু নিউড ভিডিও দেখেছেন বলে আপনি ওনাকে বাড়ি থেকে আচ্ছা। বিতাড়িত করেছেন। আপনি আপনি যে কথাটা বলছেন, ঠিক আছে, বলুন। আমি তথ্য তারপরে নিয়ে কথা বলছি দাদা, আছে। তথ্য নিয়ে কথা বলছেন। হুম। আচ্ছা, যে ভিডিওগুলো দেখেছেন সেখানে মানে কে আছে আমার সাথে? আপনার সঙ্গে? হুম, আপনার সঙ্গে তো কেউ নেই, এখানে দেখছি আপনি একা রয়েছেন। আর একটা দেখা যাচ্ছে, একটা বোধহয় কোনো একটা মহিলাকে দেখা যাচ্ছে যে ভিডিও কলিং এ, হুম। এরকম দেখতে তো পাচ্ছি আর কি। হ্যাঁ, তো প্রথমত আমার ফোনে যে আমার ফোনটা উনি নিয়ে নিয়েছিলেন, এই যে ছবিগুলো দেখছেন আপনি জানেন হয়তো, আপনি নিশ্চয়ই যখন হ্যাঁ, একটা সাংবাদিক কথা বলছেন তো হ্যাঁ, হ্যাঁ। ফোনে একটা গুগল ফটোস বলে ব্যাপার হয়, ঠিক আছে? আচ্ছা তো যে ছবিটা উনি বলছেন সেই ছবিটা অনেক আগের ছবি, ঠিক আছে? আচ্ছা প্রথমত, ঠিক আছে, যে আপনি যে মহিলার সাথে ভিডিও কলের ছবিটার কথা বলছেন, ঠিক আছে, সেটা আমার বিয়ের আগের ছবি, ঠিক আর আছে? যে ছবিটাতে আপনাকে হস্তমৈথুন করতে দেখা যাচ্ছে, সেটা যদি আমার ফোনেও থাকে, সেটা যদি হ্যাঁ। আমার ফোনেও থাকে, সেখানে আমার সাথে কেউ নেই, আমি যদি আমার ঘরের মধ্যে কিছু করি, আমি যদি ভিডিও করি, তো এটাতে কি কোনো পাপ? প্রথম না কথা, আমি বলছি যে ধরুন আপনার আমার কথাটার উত্তর দিন, এটা কি বলুন। কোনো পাপ? এটা কি কোনো পাপ? আমার ফোনে যদি থাকে, ফোনে যদি থাকে আপনার স্ত্রী বলছেন যে আমার সঙ্গে সে কোন রকম সম্পর্ক না করে সে নিজে এইভাবে হস্তমৈথুন করতো, তো সেটা তো একটা মনে হয় মানে মানে আপনার শুনুন, একটা তাহলে তাহলে একটা কাজ করুন, সুস্থতার তাহলে একটা একটা বিষয় নিয়ে প্রশ্ন ওঠে আর কি। হ্যাঁ, আমার স্ত্রী যদি আমাকে সেই জিনিসটা, যদি আপনি সে কথা বলছেন, আমার স্ত্রী যদি আমাকে সেই জিনিসটা করতে অ্যালাউ না করে, তাহলে আমার একটা ছেলের পক্ষে তাহলে সেটা কি করা উচিত আপনি তা বলুন? সেটাই তো তাহলে আপনি ক্লিয়ার করুন, তাহলে তো হয়ে যায়। This call will be recorded. হুম?
তাহলে তো সেটা বললে তাহলে তো হয়ে গেল, যে যদি আপনি এটা বলেন যে আপনার স্ত্রী আমার আপনার সাথে। আমার স্ত্রী মানে আপনি যে কথাটা বলছেন, প্রথমত আমি এখন ট্রাভেল করছি, ঠিক আছে, আমি অফিস থেকে ফিরছি, কোথা ঠিক থেকে? আছে, আমি অফিস থেকে ফিরছি, ঠিক আছে, আচ্ছা, আপনি এই টাইমে আমাকে ফোন করলেন, ঠিক আছে। তো ফোন দ্বিতীয়ত করতে আমি কথা বলার জন্য সাংবাদিক আপনাকে আমি ফোন করেছি, আপনি আমার ইয়ে দেখে নিতে পারেন, হয় রিপোর্ট। শুনলেন তো, কি বুঝলেন? এই যে তানিয়া সেন সরকার 1.5 বছর সংসার করলো, 1.5 বছর সংসার চলাকালীন সব কিছু মুখ বুজে সে সহ্য করেছিল, কিন্তু যেদিন তার স্বামীর ফোনটা তার হাতে এলো এবং সেই ফোনটাকে সারানোর নাম করে সে যখন ব্যারাকপুরে তার বাপের বাড়িতে চলে আসলো এবং সেই ফোন খুলে যখন এই ধরনের একেবারে ছবি, হাড়হিম করা ছবি একেবারে দেখা যাচ্ছে, কিভাবে সম্মেলন করার পরে, মানে এগুলো আমাদের বলতে ভালো লাগে না, তাও বলতে হয়, কিভাবে সম্মেলন করার পরে বীর্যপাত হচ্ছে, সেই দৃশ্য মোবাইলবন্দি করেছেন। কেন করেছিলেন সূর্যশেখর বাবু? এই মোবাইলবন্দি করে যদি কাউকে আপনি না পাঠিয়েই থাকেন, আপনার কথায় ধরে নিলাম আপনি কাউকে পাঠাননি, তাহলে আপনার স্ত্রী থাকার পরে আপনার স্ত্রী তো আপনার সাথে সংসার করতে চায়, সে কান্না করছে রীতিমতন হাউমাউ করে, তাকে বাড়িতে প্রবেশ করতে দেওয়া হয়নি, একটা হোটেল ভাড়া করে সেই হোটেলের মধ্যে রেখে মীমাংসা সালিসি সভা বসানো হয়েছে। দেখুন, আদর্শ তিতুমির কিন্তু কোনো বাবুদের কাছে লেজুর বাঁধা না, আর কাউকে ভয় পেয়েও চলে না, কারোর কোনো মাখা তামুকও আমরা খাই না, আর কারোর কাছে আমরা ভয়ও পাই না। সত্য যেটা সত্যভাবেই আমরা তুলে ধরব। আমরা মনে করি এই যে আমাদের যে আইনজীবী সঙ্গীতা নাগ চিঠি পাঠিয়েছেন, তিনি চিঠি পাঠাতেই পারেন, আমরা আইনজীবীকে বলছি যে আপনি কেস করুন, আমরা কেসে পার্টিসিপেট করব। যে কেন একটা ছোট্ট বাচ্চা মেয়ের সংসার করার মধ্যে আপনার আইনজীবীর কি আপনার এটা কাজ নাকি? কাউকে কোনো মামলা ছাড়া তাকে গিয়ে পার্সোনালি বোঝানো যে তুমি ছেড়ে চলে যাও সংসার ছেড়ে, এটা কোনো আইনজীবীর কাজ হতে পারে? আপনি কিন্তু সেই কাজটাই করেছেন দিদি, আপনার প্রতি সম্পূর্ণ রেসপেক্ট রেখে আমরা বলছি। দেখুন, আইনজীবীর যে কাজ সেটা হচ্ছে আদালতে সামনে সত্যটা নিয়ে আসা, আদালতের সামনে সত্যটা নিয়ে আসা। কিন্তু আপনি আদালতের বাইরে গিয়ে কিভাবে একটি বাচ্চা মেয়েকে আপনি কনভিন্স করার চেষ্টা করেন যেখান থেকে চলে যাও, এখানে সংসার হবে না, কি করে আপনি বলেন? তাই আজকের সত্যটা আপনাদের সামনে আমরা তুলে ধরছি, আপনারা দেখুন, শুনুন। যদি আপনাদের মনে হয় যে হ্যাঁ আমাদের রাস্তা সঠিক দিকে আমরা আছি, তাহলে আপনারা খবরটাকে আরও বেশি বেশি করে ছড়াবেন। আমাদের একটাই উদ্দেশ্য, এই তানিয়া সেন সরকার যেভাবে কান্না করছেন, যেভাবে তার সংসার ভেঙে যাওয়ার পরে তার মন, হৃদয়, চেহারা সব ভেঙে চৌচির হয়ে গেছে, আর একটা মেয়েকেও আমরা এরকম হতে দেব না, এরকম হতে আমরা দিতে পারি না। কারণ আমাদেরও কর্তব্য রয়েছে, সেই কর্তব্য পালনের জন্যই আমরা এই কথা বলছি যে এই যে সম্মেলন বা হস্তমৈথুন, সেটার ফলেই কিন্তু সেইটার প্রতিবাদ করাতেই কিন্তু এই লিগ্যাল আইনি নোটিশ পাঠানো হয়েছে। আইনি নোটিশ পাঠিয়ে আমাদের ভয় দেখিয়ে বলা হয়েছে যে খবরটাকে মুছে দেওয়ার জন্য। খবর মোছা হবে না, কেস করার থেকে আপনি কেস করুন, সত্যের প্রতিষ্ঠার জন্য আমাদের লড়াই চলছে, লড়াই চলবে। দেখুন আজকের সেই খবর।